আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সূচকের কিছুটা পতনের মধ্য দিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং 453 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। চলুন আমরা একটু ইন্ডেক্সগুলোর অবস্থান দেখে নিই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ করেছে আজকে। আমরা একটু দেখে নিব যে দিন শেষে সূচকের অবস্থান কোন পর্যায়ে ছিল। চলুন আমরা একটু দেখে নিই, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি। এবং আজকে কিন্তু সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টর, ব্যাংকিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। সবচেয়ে বেশি তিনটি সেক্টরে লেনদেন হয়েছে। চলুন আমরা একটু ইন্ডেক্সের অবস্থান দেখে নিই। ইন্ডেক্সের মধ্যে আমরা ডিএসসি প্রধান সূচকটি দেখতে পাচ্ছি যে 1 পয়েন্টের মতো কমেছে, 4953 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের অবস্থানও একটু দেখে নিব। আমরা জানি যে সবচেয়ে বেশি দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটা বেশি রয়েছে। 220টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা মাত্র 113টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 58টি। এবং সারাদিন জুড়ে লেনদেন হয়েছে 452 কোটি টাকারও বেশি। আমরা দেখতে পাচ্ছি 454 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তির যে চিত্র ছিল সেটা আমরা দেখে নিলাম। পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারিক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, গত এক সপ্তাহ ধরে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়ছে এবং আমি বাজারের যদি বলি যে মোট লেনদেন মূলধন সেটা হচ্ছে 4000 কোটি টাকার মতো বেড়েছে। তো এটা নিঃসন্দেহে একটা পজিটিভ সাইন। সামনে বাজার কেমন যাবে সেটা একটা বিষয়, এবং পুরনো বছর নতুন বছরে কেমন প্রত্যাশা করছেন সেটা দিয়েও শুরু করব। সাধারণত যদি ইমিডিয়েট প্রজেকশনের একটা এস্টিমেশন আমরা অ্যাড করি তাহলে যেটা দাঁড়ায় যে আসলে গ্লোবালি একটা জানুয়ারি ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে, যে জানুয়ারি মাসটা সাধারণত ভালো যায়। তো আমাদের মার্কেটেও আমরা এক্সপেক্ট করতেছি যে জানুয়ারি মাসটা আমাদের জন্য ভালো যাবে এবং ডিসেম্বর মাসে আসলে ডিফারেন্ট ইনস্টিটিউশনের অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট ইস্যু থাকে, প্রফিট রিয়েলাইজেশন বা ট্যাক্সেশনের অনেক ধরনের ইস্যু থাকে। যদিও ট্যাক্সেশনের ব্যাপারটা বাংলাদেশে জুন টু জুন, বাট ওই ইম্প্যাক্ট গুলো আসলে অ্যাডজাস্ট করার পরে জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যে মার্কেটের ভলিউম লেভেল বাড়ছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে আরো একটা অ্যাডিশনাল ফ্যাক্ট আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রতি সপ্তাহে বা প্রতিদিনই বলতে গেলে রেগুলার ইন্টারভ্যালে 150 থেকে 200 মিলিয়ন ডলার বাজার থেকে পারচেজ করতেছে। অর্থাৎ আমাদের বাজারে কিন্তু ডলারের সাপ্লাই উদ্ধৃত আছে। তো এই ডলারটা যখন আমাদের সিস্টেমে অ্যাড হচ্ছে, টাকাটা অ্যাড হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে মানিটারি সিস্টেম আরেকটু লিকুইডিট হবে। এছাড়াও জানুয়ারিতে কিন্তু আমরা একটা সুখবর পেয়েছি যে সম্মিলিত ইসলামী ব্যাংকটা চালু হয়েছে। জি। তো ওই ব্যাংকটায় কিন্তু বড় পরিমাণে একটা ডিপোজিট আসলে স্টাক হয়েছিল। তো ওই ডিপোজিটটা যখন আবার মোবিলাইজড হবে আমাদের ব্রড মানির সার্কুলেশন বাড়বে, এবং ব্রড মানির সার্কুলেশন বাড়লে কিন্তু ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। এর পাশাপাশি পুঁজিবাজারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম লেভেলটা বাড়তেছে। আমার মনে হচ্ছে যে ওঠানামার মধ্যে দিয়ে বাজারটা সামনে এগিয়ে যাবে। আরেকটা লাস্ট যেটা পয়েন্ট, যে আমাদের মার্কেট পি কিন্তু 8.5-এ নেমে এসেছে। এটা গত 15 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট লেভেলের পি। এবং আমরা যদি এখন সাউথ এশিয়ান রিজিয়নেও কম্পেয়ার করি, ধরেন যে আপনি ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইস আর্নিং মাল্টিপল সাধারণত দেখা যায় যে পাকিস্তান মার্কেটে। আমরা কিন্তু পাকিস্তান মার্কেটের সম পর্যায়ে বা তার থেকেও নিচে চলে এসেছি। সো ভ্যালুয়েশন ওয়াইজ কিন্তু আমরা এখন বেশ সস্তা মার্কেটে একটা পরিণত হয়েছে, এবং আমার মনে হয় যে এইখান থেকে কম্পারেটিভ ভ্যালুয়েশন যারা করবেন, যারা ইনভেস্ট করবেন, তারা পজিটিভ রিটার্ন পাবেন। তাহলে আমরা বলতে পারি যে এই বাজারটা আসলে ইনভেস্টেবল একটা বাজার হয়ে আছে এই মুহূর্তে। আমি মনে করি এবং মানে যদি একেবারে ডিটেইলড অ্যানালাইসিসে যাই তাহলে যেটা হলো যে মার্কেট অলরেডি আমার মনে হচ্ছে যে একটা বটম ফরমেশনের দিকে যাচ্ছে বা ইনভেস্টররা বটম হান্টিং করতেছেন। এর সাথে সাথে আমার মনে হয় যে আরেকটা ফ্যাক্টর অ্যাড হয়েছে যে লাস্ট যে ইনভেস্টমেন্ট ইউফোরিয়াটা, আমাদের সামনে ইলেকশন আছে, আমরা এক্সপেক্ট করতেছি যে ইলেকশনটার পরে যে ইনভেস্টমেন্ট ইউফোরিয়াটা সেটা আমরা দেখতে পাবো।
জি, আসবো একটু আইপিও প্রসঙ্গ নিয়ে। গত পরশুদিনের হচ্ছে যে নিউজটা আছে আমার হাতে, সেটা হচ্ছে আইপিও বিষয়ে কিছু নতুন করে আবার হচ্ছে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। যেটা আমি যদি একটু এখানে উল্লেখ করি, যে ডিসকাউন্টটা হচ্ছে বাতিল করা হয়েছে, যেটা কিছুদিন আগে যে রিফর্ম করা হয়েছিল সেখানে উল্লেখ করা ছিল। এবং শেয়ার বরাদ্দের বিষয়টি, এটা লটারি সিস্টেম চালু করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ানো হয়েছে, যেটা ছিল 35% করা হয়েছিল, সেটা এখন 60%-এর মতো করা হয়েছে। এবং নির্দিষ্ট শর্তে ঋণ শোধ করতে হবে। যে আইপিও থেকে যে পাওয়া টাকাটা নির্দিষ্ট শর্তে ঋণ শোধ করতে পারবে। স্টক এক্সচেঞ্জের অনুমোদন বাধ্যতামূলক। এটা আমি একটা মজার বিষয়, এবং এটা আমি আর বলবো যে এটা খুব ভালো একটা বিষয়, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জকে সবার আগে কোম্পানিটিকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া করতে হবে, এরপরে বিএসইসির অনুমোদন হবে। এবং বড় কোম্পানি যেটা আছে, ডাইরেক্ট লিস্টিং এর একটা বিষয় আসছে। তো পুরো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে পুরো জিনিসটাই একটা র্যাডিক্যাল রিফর্ম, এবং আমরা আসলে এটা পজিটিভলি দেখছি। যে যেমন আপনি যেরকম লাস্ট একটা বললেন যে লোন পরিশোধের ব্যাপারে, আগে এমন অনেক কোম্পানি ছিল যাদের লোনটা ক্লাসিফাইড ছিল, অর্থাৎ প্রতিষ্ঠানটি রুগ্ন ছিল, পুঁজিবাজার থেকে টাকা তুলে তার লোন রিস্কেডিউলিং করেছে। তো এই ধরনের কোম্পানির কিন্তু আসলে কোনোভাবে পুঁজিবাজারে আসতে পারারই কথা না আর কি। জি। তো তারা হয়তো বিভিন্ন আইনের ফাঁক করে, বা যেটাকে আমরা বলি যে গেমিং দ্য সিস্টেম, ওটা করে তারা এই বাজারে পুঁজি উত্তোলন করেছেন, এবং সেকেন্ডারি মার্কেটে এসে কিন্তু দেখা গিয়েছে যে অনেক প্লেসমেন্ট শেয়ার এবং সেকেন্ডারি মার্কেটেও তারা অনেক শেয়ার বিক্রি করেছেন। তো এটাতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। তো বাজে আইপিও আসা থেকে না, কোনো আইপিও না আসাটা ভালো, বাট কোনো না আইপিও আসাটা আসলে আমাদের একটা পুঁজিবাজারের ফাংশনালিটিকে নির্দেশ করে না। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের মার্কেটে ভালো ভালো কোম্পানি লিস্টেড হবে। আমাদের জি। মার্কেটে একটা বড় প্রবলেম হলো যে আমাদের মার্কেটে স্ট্র্যাটেজিক ডেপথ নাই, যে কারণে বড় বড় ইনস্টিটিউশনাল এবং ফরেন ইনভেস্টররা ইন্টারেস্টেড হন না। তো স্ট্র্যাটেজিক ডেপথ বাড়ানোর জন্য আজকে আমরা একটা নিউজ দেখলাম যে 10টি স্টেট ওন্ড এন্টারপ্রাইজ এবং বিদেশি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শেয়ার গভর্নমেন্টের হাতে আছে, তাদের সাথে মন্ত্রণালয়ের মিটিং আছে। তো আমরা এক্সপেক্ট করি যে এগুলো থেকে একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে। আর আইপিওর ব্যাপারে শেষ একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে ওভারঅল চেক এন্ড ব্যালেন্স সিস্টেমটা খুবই ভালো হয়েছে। যদিও আমি ফান্ড ম্যানেজার, বাট মার্চেন্ট ব্যাংকার এবং অডিটরদেরকে রেসপন্সিবল করা হয়েছে, এটাও একটা ভালো জিনিস। আমি জাস্ট এটা একটা জিনিস অ্যাড করতে চাই, যে গ্লোবালি এটার সিস্টেমটা হলো যে ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং অডিটররা রেসপন্সিবল থাকে, বাট রেসপন্সিবিলিটির জন্য প্রপারলি তারা কম্পেনসেটেড হয়। তো আমাদের কিন্তু রেগুলেটরি সাইডে আমার মনে হয় যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কাউকে যদি রেসপন্সিবিলিটি দেয়া হয়, তাহলে রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য যে পরিমাণ রিস্ক প্রিমিয়াম লাগবে, জি। হ্যাঁ, যে গ্লোবালি কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকারদের ফির পরিমাণ 4 থেকে 10% পর্যন্ত হয়ে থাকে। এটা হলো একটা বেস ফি থাকে, বেস ফির সাথে তারা বিভিন্ন ভাবে যে শেয়ারের একটা অংশ তারা পেয়ে থাকে, অথবা শেলফ রেজিস্ট্রেশন প্রসিডিউর থাকে, বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে তাদের আয় করার ব্যবস্থা থাকে। কারণ বুক বিল্ডিং মানে হলো যে ইস্যুয়ারের প্রাইস ডিসকভারির একটা প্রসেস আছে, একটা 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 প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, এবং এই প্রক্রিয়াটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। সো ওই কারণে আমি মনে করি যে ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং মার্কেট ইন্টারমিডিয়ারিদের ব্যাপারটাও যাতে রেগুলেটর খেয়াল রাখে, এটাই আমার একটা এক্সপেকটেশন। আর বিনিয়োগকারীদের জন্য কোটা বাড়ানো হয়েছে, আমি মনে করি যেটা ওভারঅল ভালো। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ডেও যে কোটাটা দেয়া হয়েছে, এটা আসলে আহ, পরোক্ষভাবে সাধারণ বিনিয়োগকারীদের কাছেই যাবে। সো ওই হিসাবে সাধারণ বিনিয়োগকারীদের কোটার পরিমাণ সিগনিফিকেন্টলি বেড়েছে। এটা ভালো যে সাধারণ বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারের দিকে আসতে উদ্বুদ্ধ হবেন, তারা মার্কেটে পার্টিসিপেট করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জি, এখন আসলে সেক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলো তাদের দায় এড়াতে পারবে না। প্রথম অনুমোদন তাদেরকেই দিতে হবে, পরবর্তীতে বিএসইসির অনুমোদন লাগবে। একদম শেষ করব, খুব ছোট্ট করে জানতে চাইবো যে নতুন বছরের প্রত্যাশাকে। খুব ছোট্ট করে উত্তর দিব। নতুন বছরে আমরা এক্সপেক্ট করছি যে বাজার ইনশাল্লাহ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। জি, ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিও তারেক ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।